ইতালির রাজধানী রোমে জয়ের ফ্যাশন ব্র্যান্ড ডেসমোড ইটালিয়া মূল অফিস আর প্রোডাকশন ইউনিট মিলানে, সেখান থেকে নতুন চালান ঢাকায় পৌঁছাতে কাস্টমসে জানাজানি হয়। ব্র্যান্ডেড পোশাকের নিচে লুকানো অবস্থায় পাওয়া গেল দামি বিদেশি মদ বোতলগুলোর গায়ে লেখা হেনেসি ব্র্যান্ডি, জ্যাক ড্যানিয়েলস হুইস্কি, জনি ওয়াকার ব্ল্যাক লেবেল, গ্রে গুজ ভদকা আর বেইলিস আইরিশ ক্রিম। এই অ্যালকোহলগুলোর নাম গুগল থেকে নেওয়া। এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই, ভুল হতেও পারে। জয় তখন কিছুই জানে না। জয় যেদিন বাংলাদেশে থেকে ইতালিতে আসে সেদিন জানতে পারে তার বিজনেসের আড়ালে এরকম অপকর্ম চলতেছে। মূল ইতালি থেকে শুরু, যেহেতু ইতালি থেকে জিনিসগুলো এসেছে। জয় এখানে আরও একটা বিশেষ আশ্চর্য হয়েছে, যখন মালগুলো তার এখান থেকে যায় তখন এয়ারপোর্টে ধরার কথা, কিন্তু ধরা পড়ে নাই। বাংলাদেশে আবার ধরা পড়ছে। সেখানে কেউ নিখুঁতভাবে জিনিসটাকে ধামাচাপা করছে। কে সেটা? জয় এজেন্সির সাথে মিটিং হওয়ার পর তারা জানিয়েছে, আপনার নামে যে অভিযোগগুলো আমরা পেয়েছি তা আপনি নির্দোষ প্রমাণ করে আপনি বিজনেস চালাতে পারবেন না হলে এখানে স্থগিত। জয় এখন হোটেলে রুম টেবিলে ল্যাপটপ রেখে রাফিদের সাথে ভিডিও কলে এগুলো নিয়ে আলোচনা করতেছে। তখন রাফি বলল, জেস একটা ব্র্যান্ড বাংলাদেশে, এই ব্র্যান্ডের একটা খারাপ নিউজ এর জন্য শত শত মানুষ আছে শোনার জন্য। সাংবাদিকরা তারা হা করে আছে। জেস ব্র্যান্ড নিয়ে একটা নিউজ করবে। রাতারাতি ধামাচাপা হয়ে গেল কিভাবে? জয় এখানে অন্য কোনো ষড়যন্ত্র চলতেছে, আমাদের সাবধানে পা ফেলতে হবে। এখন তুই কি করতে চাস? জয় রাফির কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তারপর বলল, সেটা তো আমি বুঝতে পারছি, কেউ নিখুঁতভাবে আমাদের সঙ্গে গেম খেলতেছে। সে যত বড় খেলোয়াড় হোক না কেন, সে গর্তে থাকুক, সে গর্ত থেকে বের করে নিয়ে আসবো আমি। আর এখানে আমি 15 জনের একটা টিম করেছি, তারা এখন মাল পাঠিয়ে দেবে। এখন দেখি কালকে একটা চালান যাবে, কোনো ঝামেলা হয় কি না হয়। হৃদয় পাশ থেকে বলল, তাহলে তুই কবে আসবি? আজকে কেবল একদিন, দেখি 2-3 দিনের ভিতরে যাব। আজকে চালানটা যাক শুধু। আর একটা জিনিস আমি অবাক হলাম, এজেন্সির লোকেরা নিজের চোখে দেখে নাই, তাদেরকে ফোন করে বলা হয়েছে জেস ব্র্যান্ড মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত আছে। তোরা ওখানে চোখ কান খোলা রেখে চালান পাঠাস। আসার ভালো থাক সবাই, দেখা হইতেছে খুব তাড়াতাড়ি, আল্লাহ হাফেজ। তোরই তার শ্বশুর শাশুড়ির সাথে রাতে খেতে বসেছে। নাজমা চৌধুরী, সাইফুল চৌধুরী এগুলো নিয়ে আলোচনা করতেছে। জয় এরকম বিপদের মধ্যে পড়ছে, তাও আবার মদ ব্যবসায়ীর মতো জঘন্য কাজে। কেউ তাকে লিপ্ত করতে চাইছে। তোরই শুনে অবাক এত কিছু হয়েছে। জয় তাকে কিছু বলে নাই। মনে হয় তার আগে ভাত গলা দিয়ে নামে না, টেনশনে হাত পা কাঁপতেছে। কোনোরকম ভাতগুলো গিলে রুমে চলে যায়। আজকে আর সে থালা বাটি পরিষ্কার করলো না। নাজমা চৌধুরী তাকিয়ে দেখলেন মেয়েটা দ্রুত উঠে গেল উপরে, সে কিছু বলল না। তোরই দ্রুত রুমে এসে ফোনটা কাঁপা কাঁপা হাতে নিয়ে কল লাগালো জয়ের ফোনে। জয় মনে হয় এই কলের অপেক্ষায় ছিলেন, সাথে সাথে রিসিভ করলো। তোর রিসিভ হওয়ার দেখে একটু উচ্চস্বরে বলল, আপনি কি মানেন আমি আপনার বউ হই? ইতালিতে এখন বিকেল 5টা বাজে। জয় হোটেলে রুম সোফায় হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে বাম হাত দিয়ে মাথার চুলগুলো পিছনে দিয়ে বলল, কেন বউ মানব না? 5টা ওই না, 10টাও না, একটা মাত্র বউ আমার তুমি। তোমাকে মেনে না নিলে কোথায় যাব বেল্লা? কি হয়েছে? যদি মানেন তাহলে আমাকে কি জন্য আপনার বিপদের কথা বলছেন না? আমি বুঝে গেছি আপনি আমাকে বউ নয়, অতিথি ভাবেন। যখন মন চাই তখন কথা বলেন, না হলে আপনার সঙ্গে যেটা হয়েছে সেটা আমাকে জানাতেন। নাকি আপনিও আমাকে সবার মতো অবহেলা করা শুরু করলেন? জয় চোখ বন্ধ করে তরি সব অভিমান শুনল, তারপর একটা নিঃশ্বাস ফেলল।
ঠোঁটে তার ওই চিরচেনার বাঁকা হাসি দেখা মিলল। লাইনে থাকতে ভিডিও কল দিল। তরি রিসিভ করে মুখটা অন্যর মুখে নিল। জয় তা দেখে গুনগুন করে বলে উঠল, রাগ কইল না মনের মানুষ, মাপ কইরা দাও আমারে। মনের ওর মন্দির থেকে ভালোবাসি তোমারে। আমি মাছ তুমি বর্ষি, আমি মাছ তুমি বর্ষি। টান দিলে আসবো তোমার ওই চরণ তলে, গড়াই গড়াই কাঁদবো। তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো। তরি এখনো অন্যমুখে আছে। জয় তা দেখে মুচকি হাসি দিয়ে তরিকে খুঁটে খুঁটে দেখতে লাগলো। তার বউয়ের মুখটা শুকিয়েছে 2 দিনে না, এটা ভালো লক্ষণ না। তরির চুলগুলো কপালে এসে আছে। সামনে থাকলে হাত দিয়ে কানের পাশে রাখতো। রাগে মুখটা লাল হয়ে আছে, ভালো লাগতেছে না দেখতে, খারাপ না। জয় হেসে বলল, এত সুন্দর একটা গান শোনালাম তাও তুমি রাগ করে আসো? আমি সামনে থাকলে রাগ করবে, তখন ঠাস ঠাস করে কয়েকটা চুমু খাবো, রাগ ভেঙে যাবে, তখন আমি কিছু মনে করব না। এখন দূরে থেকে সেটা কি করা যায় বলো? তরি এখন রাগের চেয়ে বেশি লজ্জা লাগছে। একটু পর মুখ ফুটে বলল, উফ, আপনি একটু সিরিয়াস হবেন না? সব সময় একরকম করবেন? এখন ওখানকার খবর কি এটা অন্তত পক্ষে আমাকে জানান। শোনো, তোমাকে বলছি না আমি চাই না তুমি টেনশন করো এগুলো বিষয় নিয়ে। এটা 2-1 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। যে করেছে তাকে খুব শীঘ্রই ধরবো। এখন তুমি বলো তোমার মুখটা শুকাইছে কি জন্য? কোথায় শুকাইছি আপনি ভুল দেখতেছেন, আমি ঠিক আছি। তোমাকে চিনতে আমার ভুল হতে পারে না, তুমি নতুন করে চিনতে বলো না আমাকে। এখন ঘুমাও, রাত প্রায় অনেক হয়েছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তরি ফোন কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। লাইট অফ করে দিয়ে ফোনটা নিয়ে বিছানাতে আসে। ওড়না এক সাইডে রেখে দিয়ে শুয়ে পড়ে। ফোনে চাপ দিয়ে দেখে একটা SMS এসেছে। আমি তোমাকে ভিডিওটা দিতে চাইনি, কি করব, আমারও তো একটা মান সম্মান আছে, এর বিচার এখন তুমি করবে। তরি হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখে ভিডিওতে ক্লিক করে পুরো স্তব্ধ হয়ে যায়। জয় আর সিনহার অন্তরঙ্গ মুহূর্তর ভিডিও 30 সেকেন্ডের মতো। তরি একবার দেখে আর দ্বিতীয়বার দেখার সাহস হলো না। তার পুরো পৃথিবী থমকে গেছে। তার বয়সের সে কোনো মানুষকে বিশ্বাস করে নাই। জীবনে ফার্স্ট টাইম কাউকে বিশ্বাস করছো। এই মানুষটার কাছে সে সংসার চেয়েছে। এই জন্য সিনহা আপু বলছে তার অতীত আছে। আমি যখন তার কাছে অতীতের গল্প শুনতে চাইলাম, সে আমাকে কি শোনালো? আচ্ছা, এটা তো মিথ্যে হতে পারে। সে আমাকে বলছে কেউ কিছু বললে আগে আমার কাছ থেকে শুনবা, তারপর বিশ্বাস করবে। কিন্তু ছবিটা যে ছেলে স্পষ্ট সেখানে জয়। তরির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সম্পূর্ণ শরীর ঘামে গেছে। তখনই আবার নিচে একটা SMS আসলো, সেখানে লেখা, এই ভিডিওটা ভুলেও জয়কে দেখাইও না। যদি দেখাও সে তোমাকে অনেক বড় ক্ষতি করবে, তাকে তুমি চেনো না। আর এমনভাবে তোমাকে বলবে যেন তুমি তাকে বিশ্বাস করো। তরির সম্পূর্ণ শরীর কাঁপতেছে। কাঁপা কাঁপা হাতে লিখল, আমি তার স্ত্রী, আমার অধিকার আছে এটার সম্পর্কে জানার। আর আমার জীবনে নিয়ে কোনো মায়া দয়া নাই। জীবনটা আমার এমনি নরক। ফোনটা সরিয়ে রাখতেই চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল সেই দৃশ্যটা। জয়, তার জয়, অন্য এক মেয়ের সঙ্গে, যেটা আমার আর তার মাঝে হয়েছে একবার না, দুবার না, বহুবার। যেন চোখের সামনে বারবার জ্বলতে থাকা এক দগদগে ক্ষত। তরির বুকটা কেঁপে উঠল। মনে হচ্ছিল শ্বাসটা আটকে যাচ্ছে। এই মানুষটা যার হাসিতে তার পৃথিবী আলোকিত হতো, যে একদিন বলেছিল একটা জয় তরির সংসার হবে, সে কিভাবে পারে অন্য কাউকে এতটা কাছে যেতে? এই হাত দিয়ে একদিন অন্য কারো মুখ ছুঁয়েছিল, সেই হাত দিয়ে আমাকেও ছুঁয়েছি। তরি ভাবছিল এত বিশ্বাসে এমন প্রতারণা কিভাবে সম্ভব, তবু কিছু বলতে পারছে না। কারণ জয় এখন অন্য বিপদে আছে, কিন্তু নিজেকে থামানোও যাচ্ছে না। কোনো মেয়ে মানুষ পারে না স্বামীর এমন একটা ভিডিও দেখে চুপ থাকতে। বুকটা জ্বলে যাচ্ছে, চোখ ভরে উঠছে, অথচ গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। মনে হচ্ছে
কেউ যেন ভিতর থেকে মুঠো করে বুকটা চেপে ধরছে। আমি পারতেছি না, ফিসফিস করে বলল তরি। গলার স্বর কাঁপছে, ভীষণ কষ্ট হইতেছে, খুব কষ্ট। শব্দগুলো কান্নার ভেতর ডুবে গেল। আমার কষ্ট শেয়ার করার কেউ নাই, আমি কার কাছে যাব? আল্লাহ। চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। তুমি একটু শান্তি দাও আল্লাহ, আমি আর পারতেছি না। দেওয়ালগুলোও যেন চুপচাপ তার কান্না শুনছিল। পুরো ঘরটাই শুধু একটা নিঃশব্দ হাহাকার। তরির বুকের গভীর থেকে উঠে আসা একটা দীর্ঘশ্বাস, যেটা কারো কানে পৌঁছায় না, শুধু আল্লাহর দরজায় গিয়ে ধাক্কা খায়। তরির সারা রাত চটফটাতেই কেটে যায়। সকালে দরজায় তীব্র শব্দ হলে জেগে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে নাজমা চৌধুরী আর সিনহা দাঁড়িয়ে আছে। নাজমা চৌধুরী তরিকে দেখে চমকে উঠে। তখন চোখ মুখ ফুলে আসে, একদম লাল টকটকে হয়ে আসে। নাজমা চৌধুরী সিনহাকে নিয়ে ভেতরে ঢুকে বিছানায় বসে তরির দিকে তাকিয়ে বলল, জয় যে এরকম একটা কাজ করবে আমি কখনো ভাবি নাই। সিনহা আমাকে ভিডিও দেখাইতে চেয়েছে, আমি কিভাবে মা হয়ে ছেলের এরকম নোংরা ভিডিও দেখি। সিনহার চোখ মুখের দিকে তাকিয়ে দেখো কান্নাকাটি করে কি অবস্থা। কোনো মেয়ে নিজের ইজ্জত মানুষকে দেখাবে, সে আর চুপ থাকতে পারে নাই, এই জন্য দেখাইছে। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এরকম সর্বনাশ হয়ে গেলে তুমি চুপ থাকতে পারবে? আমার খুব খারাপ লাগতেছে বলতেও। তাও বলছি, তোমার যা লাগে টাকা পয়সা আমি সব দিতেছি, তুমি চলে যাও। সিনহা তার প্রাপ্য মর্যাদা পাক। তরি চুপচাপ দাঁড়িয়ে সব কথা শুনল। ঠোঁটে তাচ্ছিল্যে হাসি নিয়ে বলল, আপনি মনে হয় আমাকে এই 2 মাসে একটুও মেনে নেন নাই। এটা আপনার মেয়ের সঙ্গে হলে তাহলে আপনি পারতেন এই কথাটা বলতে। সমস্যা নেই মা, আমার মতো পোড়া কপালীদের জন্য আপনি এতে ভাববেন না। আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মানুষ নাই, কিন্তু নিজেকে শক্ত রাখতে জানি। আপনার ছেলে আসুক, তার মুখে শুনবো, তারপর আমি চলে যাব এখান থেকে। জয় আসলে সে তোমাকে এমনভাবে বিশ্বাস করাবে, তুমি তখন বিশ্বাস করবে না, বলবে এটা মিথ্যে। তুমি আমাকে বিশ্বাস করো তরি। একটা মেয়ের ইজ্জতের সব কিছু সেটা জয় অনেক আগেই আমার নষ্ট করেছে। আমি এখন কোথায় যাব, কি করব, কি নিয়ে থাকবো? প্লিজ তুমি চলে যাও আমাদের জীবন থেকে। খালামণি, ওকে তুমি পাঠিয়ে দাও। তরির কথা শেষ করার আগেই সিনহা বলল কথাগুলো, এই মেয়ে তুমি বুঝতেছো না, তোমাকে তো আমি সব কিছুই দিতে চাইছি, তারপরও আমার ছেলের জন্য কেন অপেক্ষা করবে? তোমার টাকার ব্যবস্থাও করে দেব, যা লাগে সব দেব। এখন তুমি চলে যাও, আমাকে তাড়াতে তোমাদের এত আয়োজন করা লাগবে না। সময় হোক আমি এমনি চলে যাব যদি এটা সত্যি হয়। খালামণি দেখছো কি বলতেছে, এটা নাকি সত্যি না। আমার ইজ্জত যেখানে নাই সেখানে মিথ্যার কি আছে? কান্নার কণ্ঠে বলল সিনহা। সিনহা আবার বলল, তোমার লোভের কারণে তুমি যেতে চাইতেছো না। আমরা বুঝি না সেটা লোভী একটা? বলতে পারো লোভ। তার সাথে সংসার করার শখ লোভে পরিণত হয়েছে। নাজমা চৌধুরী একটু উচ্চস্বরে বলল, লোভের কারণে টাকা দিতেছি, এখন এটা নিয়ে চলে যাও। বিকেলে যাইও সিনহা, আয় তুই আমার সঙ্গে, বলে নাজমা চৌধুরী সিনহাকে নিয়ে যায়। তরি দরজা দিয়ে বিছানার উপর বসে ওনাটা মাথা থেকে সরিয়ে চুলগুলো 2 হাত দিয়ে মুঠো করে ধরে নিয়ে ডুগরে কেঁদে ওঠে। এরকম কান্না অনেক দিন পরে করতেছে। তরি সারাদিন নিচে নামে নাই। ফরিদা খালা এসে দুপুরে 2টার দিকে তরির কাছে। দরজা লক করলে তরি গিয়ে দরজা খুলে দেয়। ফরিদা খালা তরিকে দেখে অবাক হয়। চুলগুলো এলোমেলো হয়ে আসে, চোখ মুখ ফুলে আসে, সারাদিন কিছু খায় নাই। ফরিদা খালা মুখ ফুটে বলল, কি হয়েছে মা, চোখ মুখের এই অবস্থা কি জন্য? জয় বাবা নাই জন্য মন খারাপ? তরিও শান্ত স্বরে বলল, তেমন কিছু না খালা, আপনি আসেন ভেতরে বসেন। ফরিদা খালার কথাও মনে হইতেছে কিছু ঠিক নেই।
তাই সে চুপচাপ খাটে বসে তরিকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা, খালাকে বলো। তরি হঠাৎ করে ফরিদা খালার গলা ধরে কান্না কণ্ঠে বলে উঠল, খালা আপনাকে কিভাবে বলি আমি বুঝতেছি না, কোনটা ঠিক কোনটা বেঠিক আমি তা ধরতে পারি না। একবার মনে হইতেছে এগুলো সব মিথ্যা, এই মানুষ এই কাজ করতে পারে না, আবার কোথাও কিন্তু জন্ম নিতেছে, আমি আর পারতেছি না। আচ্ছা খালা, আমি আপনার বাসায় কয়দিন গিয়ে থাকবো কাউকে বলবেন না, আমাকে একটু জায়গা দিবেন? আমি হাত জোর করে বলতেছি খালা, আপনার বাসায় আমার কয়েকদিন থাকতে দেন খালা প্লিজ। তরি কান্না করতে করতে কথাগুলো বলল। ফরিদা খালা আর জিজ্ঞেস করলো না কি হয়েছে, শুধু মুখে বলল, খালা তোকে খুব ভালোবাসে সোনা, গিয়ে থাকবে, যতদিন মন চাইবে আমার কুড়ো ঘরে থাকতে পারবি। তরি ফরিদা খালার গলা ছেড়ে বুকের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, জি খালা আমি থাকতে পারবো, ঠিক আছে যাওয়ার সময় আমি অপেক্ষা করব, তুমি চলে আসো। এখন খাবার দিয়ে যাই, তুমি খেয়ে নাও। ঠিক আছে খালা আমি যাব, আর আমার খেতে মন চাইতেছে না, পরে খাবো। ফরিদা খালা চলে গেলে তরি দু হাত দিয়ে মাথায় চেপে মনে মনে ভাবল, একটা জিনিস আমার মাথায় কিছুতেই আসতেছে না, আমার স্বামীর খারাপ কিছু দেখলে আমি নিজে থেকে চলে যাব। সে জায়গায় সিনহা আপু সকাল থেকে আমার কাছে কয়েকবার এসেছে, তার হিসেব নেই, কখন যাবা বাড়ি থেকে বের হয়ে তার একটাই কথা, আমি কি চোর? আমার কি দোষ আমি এরকমভাবে পালিয়ে যাব? তরি চোখের পানি মুছে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে আবার বলল, জানাতে চাচ্ছু আসবে, তারপর আমি এ বাড়ি থেকে যাব। আমি তরি কেন সব কিছু ছেড়ে দেব? তার সাথে আমার সকাল থেকে কয়েকবার কথা হয়েছে, আমি মুখ ফুটে এখন পর্যন্ত কিছু বলি নাই, সে বিপদে আছে এই কারণে। তরি নিজেকে শক্ত করে ফোনটা হাতে নিয়ে কল লাগালো জয়ের কাছে। একবার দেওয়ার সঙ্গে রিসিভ হলো। তরি স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি কবে আসবেন? জয় ঠান্ডা কণ্ঠে বলল, খুব মিস করতেছো আমাকে, যাব 2 দিনের মধ্যে। তরির কাছে 2 দিন বেশি মনে হলো, 2 দিন এই বাড়িতে থাকলে তার জীবন জাহান্নাম বানিয়ে দেবে। প্লিজ আপনি তাড়াতাড়ি আসেন, কোথাও মনে হইতেছে কিছু ঠিক নেই, সব কিছু এলোমেলো হইতেছে, প্লিজ আপনি আসেন। আমার সব কিছু সহ্য লাগতেছে, আমার কিছু ভালো লাগতেছে না। কালকে রাত থেকে বুকে আমার তীব্র ব্যথা হইতেছে, মনে হইতেছে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। আপনি যাওয়ার দিন বলে গেলেন না আপনার তরি আপনার জন্য অপেক্ষা করতেছে, তো আপনি আসেন প্লিজ। তরির কথা শুনে জয় উঠে বসে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে তরি, আমাকে বলো, তুমি তো সারাদিন ভালো ছিলে, কেউ কিছু বলছে? কেউ কিছু বলে নাই, আমার শুধু আপনাকে লাগবে, মানে আপনাকেই লাগবে। কথাটা বলে তরি ফোন কেটে দেয়। জয়ের পায়ের রক্ত মাথায় উঠেছে, তার সম্পূর্ণ চোখ মুখ লাল করে ফেলেছে। তাড়াতাড়ি তার আব্বুর নাম্বারে কল লাগালো, কিন্তু রিসিভ হলো না। সঙ্গে সঙ্গে মেসেজ পাঠিয়ে দিল, আব্বু কি হয়েছে বাড়িতে? যদি আমার বইয়ের কিছু হয় আমি না থাকাতে দেশে গিয়ে বাড়ি উড়িয়ে দেব, কথাটা মাথায় রাখো। গল্প এক সন্ধ্যাময় প্রেম।